গল্পের শুরুটা হয় লি নামের একটি ছেলেকে দেখিয়ে, যে কিনা অনেক বড়লোক ঘরের ছেলে ছিল। আসলে ঠিক কয়েক বছর আগে একটা দুর্ঘটনার কারণে তার দুটো চোখ নষ্ট হয়ে যায়। তবে চোখের দৃষ্টি হারালেও গত কয়েক বছরে তার শোনার ক্ষমতা অনেক গুণ বেড়ে গেছে। এখন যদি কেউ অনেক দূর থেকে ফিসফিস করে কথা বলে, সেটাও সে পরিষ্কার শুনতে পায়। বাড়ির কাজের লোকটা যখন খুব নিচু স্বরে বলছিল যে মালিক অন্ধ হওয়ার সুযোগে তারা যে কোনো দামি জিনিস চুরি করে নেবে, সেটা লি ধরে ফেলে। সে তাদের কথা স্পষ্ট শুনে ফেলে এবং তাদের দেওয়া খাবারগুলোর নিচে ফেলে দিয়ে নিজের বিরক্তি প্রকাশ করে। এরপর আমরা লিয়ের ফুপু মোনাকে দেখতে পাই, যাকে লি সবসময় চোখে রাখে এবং ভীষণ সন্দেহ করে। লিয়ের সন্দেহ ছিল মোনা যে কোনো উপায়ে তাদের এই পারিবারিক সম্পত্তি আর বাড়িটি দখল করতে চায়। রাগ করে তখনই সে বলে দেয় যে এই বাড়ির সব কাজের লোকদের আজকে যেন কাজ থেকে বের করে দেওয়া হয়। মোনা তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এক সপ্তাহে আর কতগুলো চাকরানিকে এভাবে কাজ থেকে তাড়িয়ে দেবে? লি সরাসরি জানায় তার যে অপছন্দ তা সে চোখের সামনে রাখতে চায় না, আর এই কথা বলেই সে ওখান থেকে চলে যায়। পুরো দুনিয়ায় লি শুধুমাত্র একজন মানুষকে বিশ্বাস করে, আর সে হলো তার আইনজীবী শাওয়ান। গাড়িতে যাওয়ার সময় লি তাকে বলে, আর মাত্র কয়েকদিন পরেই আমার জন্মদিন, তখন আমার 20 বছর পূর্ণ হবে। সে আরো বলে, তখন এই সমস্ত সম্পত্তির আইনি মালিক আমি হয়ে যাব, আর কেউ তখন আমাকে ঠকাতে পারবে না। কিন্তু আমার এখনো মোনার উপরে সন্দেহ আছে। সে যে কোনোভাবে আমার সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আমি চাই আপনি সবসময় তার উপরে কড়া নজর রাখবেন, যাতে সে কোনো চাল চালতে না পারে। শাওয়ান আশ্বস্ত করে বলে, ঠিক আছে, আমি খেয়াল রাখব। এরপর আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যে 1 বছর আগের অ্যাক্সিডেন্টটি আসলে কিভাবে হয়েছিল। লি, তার মা এবং বাবা একটা গাড়িতে করে একটি নির্জন পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ লিয়ের বাবা খেয়াল করেন গাড়িটির ব্রেক কাজ করছে না, ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। গাড়িটি রাস্তার একেবারে কিনারায় গিয়ে আটকে যায় এবং যে কোনো মুহূর্তে পাহাড় থেকে নিচে পড়ে যাওয়ার অবস্থায় চলে আসে। দুর্ঘটনায় লিয়ের বাবা জ্ঞান হারিয়ে ফেলেন এবং তার মায়ের পা গাড়ির ভেতরেই আটকে যায়। তিনি আপ্রাণ চেষ্টা করেন তার পা বের করার জন্য, কিন্তু কোনোভাবে সেটা সম্ভব হচ্ছিল না। লি তখন জ্ঞানহীন অবস্থায় পড়েছিল। তাকে বাঁচানোর জন্য তার মা ধাক্কা দিয়ে লিকে গাড়ির বাইরে রাস্তায় ফেলে দেয়। ঠিক সেই সময় ওই রাস্তা দিয়ে একটা গাড়ি যাচ্ছিল এবং তা দেখে লিয়ের মা বাঁচার আশায় চিৎকার করে সাহায্য চায়। গাড়িটি সেখানে থামে এবং ভেতর থেকে লাল কোট পরা একজন রহস্যময় লোক বেরিয়ে আসে, কিন্তু লোকটা সাহায্য করার বদলে উল্টো গাড়িটিকে ধাক্কা দিয়ে পাহাড়ের নিচে ফেলে দেয়। আর এই ঘটনার কারণে লিয়ের মা বাবা মারা যায় এবং লি চিরতরে তার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলে। এরপর সিন প্রেজেন্টে শিফট হলে আমরা দেখতে পাই লি তার বাড়ির কাজের জন্য নতুন কিছু লোক নিয়োগ দিয়েছে। তাদের মধ্যে একজন হলো এই গল্পের নায়িকা জিনা। লিকে দেখা মাত্রই সে চমকে ওঠে। সে মনে মনে বলে, যাকে আমি কোনোদিন দেখতে চাইনি, এখন শেষ পর্যন্ত তার নিজে আমাকে কাজ করতে হবে। এরপর ফ্ল্যাশব্যাকে আমাদের 3 দিন আগের দৃশ্য দেখানো হয়, যেখানে লি তার নিজের হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিল। লিয়ের সারাক্ষণ ভয়ে কাজ করে যে মোনা যে কোনো সময় তাকে মেরে ফেলতে পারে, তাই সে অনেক বডিগার্ড সাথে নিয়ে ঘোরে। ওই একই হাসপাতালে জিনার ছোট ভাইও চিকিৎসার জন্য ভর্তি ছিল। জিনার বাবা ওই হাসপাতালেরই সিকিউরিটি গার্ড ছিলেন। তিনি জিনাকে বলেন হাসপাতালের মালিক খুব ভালো মানুষ। তিনি জানায় মালিকের দয়ায় জিনার ভাইয়ের চিকিৎসার খরচ অনেক কমে গেছে। তবে মানুষটা খুব রাগী, কথায় কথায় তিনি রেগে যান, আর তিনি এখন এদিকেই আসছেন, তাই সাবধানে থেকো। এ কথা বলে জিনার বাবা চলে যায়। এরপর লি হাসপাতালে পৌঁছে ওয়াশরুমে গেলে হঠাৎ পেছন থেকে কেউ একজন এসে তাকে ঝাপটে ধরে। লি প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং ভাবে এটা নিশ্চয়ই মোনার কাজ। এটি হয়তো মোনার পাঠানো কোনো লোক যে তাকে মারতে এসেছে, কিন্তু আসলে সে কোনো খুনি ছিল না। সে ছিল জিনার অসুস্থ ভাই। গার্ডরা সাথে সাথে ছুটে এসে জিনার ভাইকে ধরে ফেলে এবং লি তাকে খুব বাজেভাবে বকাঝকা করতে শুরু করে। ঠিক তখনই সেখানে জিনা চলে আসে এবং সে লির উপরে খুব রাগারাগি করতে শুরু করে। সে লিকে প্রশ্ন করে, একটা অসুস্থ ছেলের উপরে কি কেউ এভাবে অত্যাচার করে? আপনার কি বিবেক বলতে কিছু নেই নাকি? জিনা জানতো না যে লি কেন আতঙ্কিত ছিল, তাই না বুঝেই সে লিকে অনেক আজেবাজে কথা শুনিয়ে দেয়। তখনই জিনার বাবা সেখানে দৌড়ে আসেন এবং লিয়ের কাছে হাঁটু গেড়ে বসে হাত জোর করে ক্ষমা চান। তিনি অনুরোধ করে বলেন, দয়া করে ওদের ক্ষমা করে দিন, ওরা দুজনেই আমার সন্তান। কিন্তু লি এতটাই রেগেছিল যে সে কারো কোনো কথাই শোনে না। উল্টো সে জিনার বাবাকে বলে, আপনাকে এই মুহূর্তে চাকরি থেকে বরখাস্ত করা হলো। এই কথা বলে লি সেখান থেকে চলে যায় এবং জিনা মহা বিপদে পড়ে যায় যে তার বাবার চাকরিটাও চলে গেল। এখন পরিবারের হাল ধরতে জিনাকেই একটা কাজ খুঁজতে হবে।
আর তখনই সে জানতে পারে লিয়ের বাড়িতে কাজের লোকের প্রয়োজন। তাই নিরুপায় হয়ে জিনা কাজের জন্য লিয়ের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। সেখানে পৌঁছানো মাত্রই লি জিনার গলার আওয়াজ শুনে তাকে চিনে ফেলে এবং বুঝতে পারে এটা তো সেই মেয়ে যে হাসপাতালে আমাকে উল্টাপাল্টা কথা শুনিয়েছিল। তবে লি তখন তাকে সরাসরি কিছু না বলে মনে মনে ভাবে দেখি ও সত্য বলে কিনা। যদি ও কোনো মিথ্যা বলে তবে সাথে সাথে তাকে চাকরি থেকে বের করে দেব। লি তাকে পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করে আমাদের কি আগে কখনো দেখা হয়েছিল। জিনা তখন লুকোচুরি না করে সত্যিটাই বলে দেয়। সে বলে হ্যাঁ, আমাদের হাসপাতালে দেখা হয়েছিল। আমার ভাই না বুঝে আপনার গলা জড়িয়ে ধরেছিল আর আমিও না বুঝে আপনাকে অনেক আজেবাজে কথা বলে ফেলেছি। তার এই সততা দেখে লিয়ের মনে তার প্রতি একটা ভালো লাগা তৈরি হয়। তাই সে খুশি হয়ে জিনাকে চাকরিতে রেখে দেয়। জিনা নিষ্ঠার সাথে লিয়ের সব কাজ করতে শুরু করে। সে হেয়ার ড্রায়ার দিয়ে লিয়ের চুল শুকিয়ে দেয় এবং তাকে শার্ট পরতে সাহায্য করে। এই কাজগুলো করার সময় সে লির খুব কাছাকাছি চলে আসে। সে লিয়ের মায়াবী চোখের দিকে তাকিয়ে যেন হারিয়ে যায়। তার চোখের দিকে তাকিয়ে জিনার খুব মায়া লাগে এবং সে মনে মনে আক্ষেপ করে বলে এত সুন্দর দুটো চোখ অথচ তাতে কোনো আলো নেই। লিও তার প্রখর শ্রবণ শক্তি দিয়ে ঠিকই বুঝতে পারে যে জিনা তার অনেক কাছাকাছি দাঁড়িয়ে আছে। অস্বস্তি কাটাতে লি জিনাকে একটু রুক্ষস্বরে বলে ওঠে আমার এত কাছে এসো না, সবসময় দূরে থাকবে। সবকিছু বেশ ভালোই চলছিল, কিন্তু একদিন মোনা জিনাকে একা পেয়ে বলে লি তোমাকে খুব বিশ্বাস করে, তাই তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। সে প্রস্তাব দেয় লি কোথায় যায়, কার সাথে কথা বলে বা কি সিদ্ধান্ত নেয় সব খবর তুমি আমাকে এসে দেবে। মোনা আরো টোপ দেয় যে তুমি যদি আমার হয়ে নজরদারি করো তবে আমি তোমার বাবার চাকরিটি ফিরিয়ে দেব আর তোমার ভাইয়ের হাসপাতালের সব খরচও দিয়ে দেব। কিন্তু তারা জানতো না যে লি উপরতলা থেকে তাদের সব কথা পরিষ্কারভাবে শুনতে পাচ্ছে, কারণ আগেই বলা হয়েছে তার শোনার ক্ষমতা কোনো সাধারণ মানুষের থেকে অনেক গুণ বেশি। এরপর জিনা যখন উপরে লিয়ের ঘরে আসে, লি তাকে বলে দেয় আমি তোমাকে চাকরি থেকে বরখাস্ত করেছি, তুমি এখনই চলে যেতে পারো। জিনা আকাশ থেকে পড়ে এবং অবাক হয়ে জানতে চায় আমাকে কেন কাজ থেকে বের করে দেওয়া হচ্ছে, আমি কি ভুল করেছি। লি গম্ভীরভাবে উত্তর দেয় তুমি মোনার সাথে হাত মিলিয়েছ এবং আমার উপর নজর রাখার পরিকল্পনা করেছ। এই মিথ্যা অভিযোগে জিনা প্রচণ্ড রেগে যায় এবং বলে আপনার কারণে কোনো দোষ না থাকা সত্ত্বেও আমার বাবা চাকরিটা হারিয়ে ফেলেছে। সে আরো বলে এখন আপনি কোনো কিছু না জেনে বুঝে আমাকে বের করে দিচ্ছেন। আপনার এই হুটহাট সিদ্ধান্তের জন্য কত মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে সেটা কি আপনি জানেন। জিনা রেগে গিয়ে বলে এত অহংকার ভালো নয়, অন্ধ বলে কি আপনি শুধু পৃথিবীর সবথেকে দুঃখী মানুষ। সে আরো বলে সত্যি এটাই যে আপনার ইগো অনেক বেশি, নিজেকে ছাড়া আপনি আর কাউকে নিয়ে ভাবেন না। এভাবে যদি সবাইকে শুধু সন্দেহ করতে থাকেন তবে সারা জীবন আপনাকে একাই কাটাতে হবে, আপনার পাশে দাঁড়ানোর মতো কাউকেই পাবেন না। এই কথাগুলো বলে প্রচণ্ড অভিমানে জিনা লির উপরে একটা বালিশ ছুঁড়ে মারে এবং ঘর থেকে বেরিয়ে যায়। জিনার কথাগুলো শুনে লি যেমন রেগে যায় তেমনি ভেতরে ভেতরে কিছুটা ধাক্কাও খায়। পরদিন লিয়ের বাবার করা হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট তাকে কল করে জানায় যে আপনাকে না জানিয়ে আপনার হাসপাতাল বিক্রি করে দেওয়ার পরিকল্পনা চলছে, প্লিজ দ্রুত এখানে চলে আসুন। খবরটা শুনেই লি তার আইনজীবী শাওয়ানকে কল করে এবং বলে আমি এখনই হাসপাতালে যাব, আপনি জলদি আমার বাড়ির সামনে চলে আসুন। শাওয়ান ফোনে বলে ঠিক আছে আমি আসছি, কিন্তু কিছুক্ষণ পরেই তার আসল রূপ বেরিয়ে আসে। সে গার্ডদের নির্দেশ দেয় তোমরা এখনই লিয়ের ঘরে চলে যাও এবং ওকে কোনোভাবেই যেন আজ বাড়ি থেকে বের হতে দেওয়া না হয়। গার্ডরা গিয়ে লিকে তার নিজের ঘরের মধ্যে তালাবদ্ধ করে বন্দি করে ফেলে। তখন লি পরিষ্কার বুঝতে পারে যে শাওয়ান আসলে ফুফু মোনার সাথে হাত মিলিয়েছে এবং সে তাকে ধোঁকা দিচ্ছে। তবে লি যে কোনো মূল্যে হাসপাতালটি বিক্রি হওয়া থেকে আটকাতে মরিয়া হয়ে ওঠে। সে অন্ধকার ঘরের মধ্যে খুঁজতে খুঁজতে একটি কাঁচি খুঁজে পায় এবং জানলার পর্দার কাপড় কেটে একটি লম্বা দড়ি তৈরি করে। সেই দড়ির সাহায্যে কোনো মতে জানলা দিয়ে নিচের রাস্তায় নেমে আসে। সে সাহায্যের জন্য হাত বাড়াতে থাকে। ঠিক সেই সময় সেখান দিয়ে জিনা যাচ্ছিল। জিনা তাকে দেখে বলে এখানে চিৎকার করে কোনো লাভ নেই, কারণ এই রাস্তায় কোনো ট্যাক্সি পাওয়া যায় না। জিনার গলার আওয়াজ শুনে লি তাকে চিনে ফেলে এবং বিরক্ত হয়ে বলে তুমি এখান থেকে চলে যাও, আমাকে আমার মতো থাকতে দাও। জিনা প্রথমে রেগে চলে যেতে চাইলেও দেখে লি একা একা রাস্তা পার হতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে লিয়ের একদম সামনে একটি দ্রুতগামী গাড়ি চলে আসে। এসব দেখে জিনার মনে লিয়ের জন্য মায়া হয়, তাই সে তার সাইকেলে করে লিকে লিফট দেওয়ার সিদ্ধান্ত নেয়। লিয়ের কাছে আর কোনো বিকল্প ছিল না, কারণ তাকে দ্রুত হাসপাতালে পৌঁছাতে হবে। তাই সে জিনার সাইকেলে চড়ে বসে। ভয় এবং তাড়াহুড়ায় লি জিনাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে।
তখন জিনা অপ্রস্তুত হয়ে বলে, আপনি সব কি করছেন, একটু আস্তে ধরুন। লি তখন বলে, রাস্তায় পড়ে যাওয়ার ভয় ধরেছি, না হলে তোমাকে এভাবে ধরার আমার কোনো শখ নেই। জিনা তখন হেসে বলে, আচ্ছা ঠিক আছে, কিন্তু একটু আস্তে ধরুন, আমি আপনাকে ফেলে দেব না। এভাবেই কথা বলতে বলতে তারা শেষ পর্যন্ত হাসপাতালে পৌঁছে যায়। লি সোজা মিটিং রুমে ঢুকে ঘোষণা করে, এখানে যা হচ্ছে সব আমার ইচ্ছার বিরুদ্ধে হচ্ছে। আমাকে না জানিয়ে কেউ এই হাসপাতাল বিক্রি করতে পারবে না। আর এই মুভির ভিলেনের নাম হলো নাথান, যে চক্রান্ত করে এই হাসপাতালটিকে কিনতে চেয়েছিল। লি এর এই বলিষ্ঠ কথা শুনে উপস্থিত সবাই বুঝে যায় যে এটা একটা অবৈধ চুক্তি হতে যাচ্ছিল। সবাই একে একে মিটিং ছেড়ে উঠে চলে যায় এবং ডিলটি বাতিল হয়ে যায়। ফলে নাথানকেও খালি হাতে সেখান থেকে বিদায় নিতে হয়। লি তখন মোনাকে জেরা করে যে আমার অনুমতি ছাড়া এসব কি হচ্ছে, আর এসব করার সাহস আপনাকে কে দিল। মোনা তখন আমতা আমতা করে লিকে বলে, আসলে হাসপাতাল তো অনেকদিন ধরে লোকসানে চলছিল, তাই ভাবলাম বিক্রি করে অন্য কোম্পানির সাহায্য নিলে হয়তো ভালো হতো। লি জানিয়ে দেয়, আমার আপনার সাহায্যের কোনো দরকার নেই, সেটা মাথায় রাখবেন। সে আরো বলে, ব্যাংক আমাকে যথেষ্ট সময় দিয়েছে, আর আমার তো এখন সন্দেহ হচ্ছে যে আমার বাবা মায়ের অ্যাক্সিডেন্টটা হয়তো আপনিই করিয়েছেন। এটা শুনে মোনা চমকে ওঠে এবং আকাশ থেকে পড়ার ভান করে বলে, আমি আমার নিজের বোন আর দুলাভাইকে কেন মারতে যাব। লি তখন বলে, তাই নাকি? আপনার আইনজীবী তো আপনার হয়ে কাজ করছিল, যে কিনা আজ আপনার কথা শুনে আমাকে ঘরে বন্দি করে রেখেছিল। এই কথাগুলো শুনিয়ে লি সেখান থেকে চলে যায়, আর মোনা সেখানে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। মোনা বুঝতে পারে না লি তাকে ঠিক কি ইঙ্গিত দিয়ে চলে গেল। তবে এটাও হতে পারে যে লিয়ের বাবা মায়ের মৃত্যুর পিছনে লিয়ের সরাসরি কোনো হাত ছিল না। এরপর মোনা হঠাৎ খেয়াল করে তার স্বামী জেজে এবং আইনজীবী শাওন একই কলেজে পড়তো এবং তারা খুব ভালো ঘনিষ্ঠ বন্ধু ছিল। তখন মোনার সন্দেহ হয় যে জেজে, শাওন এবং নাথান এই তিনজন মিলে হয়তো কোনো বড় ষড়যন্ত্র করছে। সন্দেহ দূর করতে সে জেজের সাথে দেখা করতে চলে যায় এবং আড়ালে দাঁড়িয়ে তাকে নাথানের সাথে কথা বলতে শুনতে পায়। জেজে নাথানকে বলছিল, 1 বছর আগে তুমি যে কাজটা অসম্পূর্ণ রেখেছিলে তার ফলই হলো এই লি। ছেলেটা আমাদের সব প্ল্যান বরবাদ করে দিচ্ছে, যেভাবেই হোক ওকে দ্রুত দুনিয়া থেকে সরিয়ে দাও। এসব শুনে মোনা চিৎকার করে বলে ওঠে, তুমি এতটা নিচে নামতে পারলে, আমি ভাবতেও পারিনি। জেজে তখন উল্টো মোনাকেই দোষারোপ করে বলে, দেখো আমি যা যা করছি তোমার ভালোর জন্যই করছি, আর তুমিও তো কম নও। সে ফাঁস করে দেয়, তুমিও তো ইচ্ছা করে ডাক্তারকে টাকা দিয়ে লিখে বলিয়েছিলে যে ওর চোখ কোনোদিন ভালো হবে না। আমি খারাপ হলে তুমিও ধোয়া তুলসী পাতা নও। এরপর জেজে মোনাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। আর এখানে ফ্ল্যাশব্যাকে দেখা যায় যে জেজে কেন নিজের পরিবারকে মারার চেষ্টা করেছিল। একদিন জেজের কাছে একটা বেনামি পার্সেল আসে। সেখানে এমন কিছু আপত্তিকর ছবি ছিল যা দিয়ে প্রমাণ হয়ে যায় যে তার সাথে অন্য কোনো মহিলার সম্পর্ক আছে। আর এই পার্সেলটি পাঠিয়েছিল নাথান। সেই ছবিগুলো দিয়ে জেজেকে ব্ল্যাকমেল করতে শুরু করে। নাথান ভয় দেখায়, তোমার যে মেয়ের সাথে সম্পর্ক আছে সে কোরিয়ার এক প্রভাবশালী লোকের মেয়ে। আমি যদি তাকে সবকিছু বলে দেই তবে তোমার জীবন নিয়ে টানাটানি শুরু হবে। সে বলে, যদি বাঁচতে চাও তবে নিজের পরিবারকে পথ থেকে সরিয়ে দাও, তাহলে সব সম্পত্তি তোমার দখলে চলে আসবে। যেহেতু লিয়ের বয়স এখনো 20 বছর হয়নি, তাই সম্পত্তির দখল নিয়ে তার একটা বড় অংশ তুমি আমাকে দিয়ে দেবে। আর এই ভয় আর লোভের বশবর্তী হয়েই জেজে সেদিন তাদের গাড়ি ব্রেক ফেল করে দিয়েছিল। আর তারা যখন সে মারাত্মক দুর্ঘটনায় বেঁচে গিয়েছিল তখন সে নিজেই গাড়িটা ধাক্কা দিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দেয়। এরপর সিন বর্তমানে শিফট হয়। দেখা যায় মোনার মনে তার স্বামীর চরিত্র নিয়ে অনেক আগে থেকে সন্দেহ দানা বেঁধেছিল। মোনা তাই তার ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্টকে লিলিয়ে দেয় জেজের উপর নজরদারি রাখার জন্য। জেজে গোপনে ওই মহিলার বাড়িতে যায় যার সাথে তার পরকীয়ার সম্পর্ক চলছে। আর অ্যাসিস্ট্যান্ট সুযোগ বুঝে তাদের কিছু ছবি তুলে মোনাকে পাঠিয়ে দেয়। সবকিছু হাতে নাতে ধরার জন্য মোনা রেগে তখনই ওই বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে যায়। অন্যদিকে জিনা লিকে বিপদ থেকে বাঁচিয়ে নিরাপদে তার বাড়িতে ফিরিয়ে দেয়। জিনার সাহসিকতা দেখে লিয়ের নিজের উপর আত্মবিশ্বাস ফিরতে শুরু করে এবং সে নরম সুরে বলে, আমি তোমার সাথে আগে অনেক খারাপ ব্যবহার করেছি, তার জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দিও। লি আরো অনুরোধ করে বলে, তুমি কাল থেকে আবারও আমার বাড়িতে কাজে জয়েন করবে। জিনা তখন স্পষ্ট জানিয়ে দেয় যে দেখুন, আমি চাকরি লোভে আপনাকে সাহায্য করিনি, আর আমার নতুন করে কোনো চাকরির প্রয়োজনও নেই। লি তাকে বলে, আমি তোমাকে আগের চেয়ে দ্বিগুণ বেতন দেব, তাও কি তুমি আসবে না? জিনা তখন তাকে সোজাসুজি বলে দেয় যে আজকের পর থেকে আমার সাথে আপনার আর দেখা হবে না। আর এই কথা বলে সে সেখান থেকে চলে যায়।
বাড়ি ফেরার পর লি সারাক্ষণ জিনার কথাই ভাবতে থাকে। তাই থাকতে না পেরে সে জিনাকে কল করে। আমরা দেখতে পাই জিনা এখন ডেলিভারি ম্যান হিসাবে কাজ করছে। ফোনে লির কল আসা মাত্রই জিনা বিরক্ত হয়ে তার ফোনের ব্যাটারি খুলে একপাশে রেখে দেয়। লি যখন কোনোভাবে জিনার সাথে যোগাযোগ করতে পারে না, তখন সে তার স্টাফদের বলে জিনার বাবাকে বলো সে যেন আবারও হাসপাতালে কাজে যোগ দেয়। সে আরও নির্দেশ করে যে জিনার ভাইয়ের চিকিৎসার সব ব্যবস্থা করে দাও। আমি যদি এসব করি তবে হয়তো জিনার রাগ একটু কমবে, সে হয়তো আবারও কাজে ফিরবে। অন্যদিকে মোনা ওই মহিলার বাড়ির সামনে এসে পৌঁছে যায় এবং বাইরে সে জেজের জুতা দেখতে পায়। এরপর মোনা নিশ্চিত হয়ে যায় যে সে ভেতরেই আছে। মোনা দরজায় কান পেতে শোনার চেষ্টা করে যে ভেতরে আসলে কি নিয়ে আলাপ আলোচনা চলছে। ভেতরে ওই মহিলা জেজেকে চাপ দিচ্ছিল এই বলে যে তুমি মোনাকে কবে ডিভোর্স দেবে সেটা পরিষ্কার করে বলে দাও। ঠিক তখনই মোনা ঝড়ের বেগে ঘরের ভেতরে ঢুকে পড়ে এবং দেখে ওই মহিলা অন্য কেউ নয়, বরং সে মোনার নিজের বান্ধবী। মোনা চিৎকার করে বলে আমি বিশ্বাস করতে পারছি না যে তুমি আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার ঘর ভাঙার চেষ্টা করছো। রাগের মাথায় মোনা তার বান্ধবীর চুল ধরে টেনে হিঁচড়ে ঘর থেকে বাইরে বের করে আনে। জেজে তখন ভয়ে ঘরের এক কোণে কাঁপতে শুরু করে। এরপর মোনা রেগে জেজের গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। সে হুমকি দেয় আমি প্রেস ডেকে পুরো শহরের সামনে তোমার মুখ পুড়িয়ে দেব আর তোমাদের নামে পুলিশে কেস করব। এই কথা বলে মোনা সেখান থেকে চলে যেতে নিলে জেজে পেছন থেকে তাকে ঝাপটে ধরে এবং সিঁড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সিঁড়ি থেকে পড়ার সময় মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ার কারণে মোনা সেখানেই মারা যায়। তাদের দুজনের হাত পা কাঁপতে শুরু করে এবং তারা খুব ভয় পেয়ে যায় যে এখন অবশ্যই তাদেরকে জেল খাটতে হবে। তখনই জেজে একটা শয়তানি বুদ্ধি বের করে এবং পুরনো এক দাগী অপরাধীকে কল করে যার নামে অনেক মামলা আছে। জেজে তাকে লোভ দেখিয়ে বলে আমি তোমাকে 2 মিলিয়ন টাকা দেব, তুমি শুধু আমার স্ত্রীর লাশটা কোথাও গুম করে ফেলো। সে আরো বলে লিয়ের হাসপাতালে একটা মারাত্মক ভাইরাস আছে, তুমি কোনোভাবে সেই ভাইরাসের সাথে লিয়ের নাম জড়িয়ে দাও। এরপর তুমি পুলিশের কাছে স্যারেন্ডার করে বলবে যে লিয়ের কথাতে তুমি মোনাকে খুন করেছো। এতে খুনের দায় লির উপরে আসবে আর জেলের ভেতরে ইনফেকশন আক্রান্ত হয়ে লি কিছুদিনের মধ্যেই মারা যাবে। যদি তুমি আমার এই কাজটা ঠিকঠাক করে দাও তবে তোমাকে 2 মিলিয়ন টাকার নগদ বুঝিয়ে দেওয়া হবে। টাকার লোভে সেই অপরাধী জেজের এই ভয়ঙ্কর প্রস্তাবে রাজি হয়ে যায়। এখানে লি ঠিক যে আশা করেছিল তাই হয়। জিনার রাগ একসময় গলে যায় এবং সে লির উপর থেকে মনক্ষুণ্ণতা সরিয়ে নেয়। সে আবারও লির বাড়িতে কাজে ফিরে আসে এবং জিনা ফিরে আসায় লি মনে মনে ভীষণ খুশি হয়। ঠিক তখনই লিয়ের ফোনে সেই অপরাধীর কল আসে। সে বলে তোমার পরিবার ধ্বংসের পেছনে কার হাত ছিল সেটা আমি জানি, সবটা জানতে চাইলে এখনই দ্রুত হাসপাতালে চলে এসো, আমি ওখানেই তোমাকে সব সত্যি বলে দেব। আসলে এটা ছিল লিকে ফাঁসানোর একটা ফাঁদ, যেখানে লোকটা তাকে মারার পরিকল্পনা করে ডেকেছিল। কথাটা শুনে লিয়ের মন খুব খারাপ হয়ে যায়, কারণ সে এতদিন ভাবতো তার বাবা মায়ের মৃত্যুর জন্য মোনা দায়ী, কিন্তু এখন সব হিসেব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। সবকিছু জেনেও জিনা লিকে নিয়ে দ্রুত হাসপাতালে সেই ল্যাবে পৌঁছে যায়। সেই অপরাধী আগে থেকে ওই ল্যাবের ভেতরে বিষাক্ত ভাইরাস সেট করে রেখেছিল, যাতে সে ওই ভাইরাস দিয়ে লিকে মারতে পারে। সে ঠিক করে রেখেছিল লি রুমে ঢোকা মাত্রই সে গ্যাসের মাধ্যমে ওই ভাইরাসটি পুরো ঘরে ছড়িয়ে দেবে। এরপর যখন লি আর জিনা ওই রুমের ভেতরে ঢোকে তখনই অপরাধী বাইরে থেকে দরজা লক করে দেয়। সে রিমোটের বোতাম টিপে ঘরে ভাইরাস ছড়িয়ে দেয় এবং লি ও জিনা ভেতরে আটকা পড়ে যায়। অল্প সময়ের মধ্যেই বিষাক্ত গ্যাসের কারণে তারা দুজন শ্বাস নিতে পারছিল না। তারা ছটফট করতে শুরু করে। লি বুঝে যায় কেউ তাদের মারার জন্য এই ক্ষতিকর ভাইরাসটি ছড়িয়ে দিয়েছে, কারণ নিজের হাসপাতাল হওয়ার কারণে এই ভাইরাসের কথা সে জানতো। কিছু বছর আগে একজন ডাক্তার লিকে বলেছিল যে তারা একটি মিউট্যান্ট ভাইরাস এবং সেটার প্রতিষেধক বা অ্যান্টিডোট নিয়ে গবেষণা করছে। লি তখন হন্যে হয়ে ওই ঘরে প্রতিষেধকটি খুঁজতে থাকে এবং শেষ পর্যন্ত একটি অ্যান্টিডোট খুঁজে পায়। কিন্তু মুশকিল হলো সেখানে মাত্র একটি অ্যান্টিডোট ছিল, যা দিয়ে কেবল একজনকে বাঁচানো সম্ভব। লি নিজের না নিয়ে জিনাকে সেটা পুশ করতে বলে, কিন্তু জিনা তা নিতে অস্বীকার করে। জিনা উল্টো তাকে অনুরোধ করে বলে এটা তুমি নিয়ে নাও, আমার কথা একদম চিন্তা করো না। ঠিক সেই সময় জিনার বাবা তার মেয়েকে ল্যাবের ভেতরে ওভাবে আটকা থাকতে দেখে পাগলের মতো উদ্ধারের জন্য ছুটে আসে, কিন্তু সে সেখানে পৌঁছানোর আগেই জিনা জোর করে সেই একমাত্র অ্যান্টিডোটটি লির শরীরে পুশ করে দেয়। এরপর সিন চেঞ্জ হলে আমরা লিকে হাসপাতালে দেখতে পাই, যার জ্ঞান সবেমাত্র ফিরে এসেছে। জেজে তার পাশেই বসেছিল। জেজে তখন বলে তুমি শেষ পর্যন্ত আমার স্ত্রী মোনাকে মারার জন্য লোক ভাড়া করলে। আসলে জেজে ওই অপরাধীকে জেলের ভেতরে গিয়ে বলে এসেছিল যে আমি তোমাকে এখান থেকে ছাড়িয়ে আনবো আর $4 মিলিয়ন দেব।
টাকার এই বিশাল লোভ সামলাতে না পেরে সেই অপরাধী পুলিশের কাছে মিথ্যা জবানবন্দি দিয়ে দেয়। সে পুলিশের কাছে বলে সে লির নির্দেশেই মোনাকে খুন করেছে, আর এর ফলে পুলিশ অপরাধীর সাথে লিকেও অ্যারেস্ট করে। অন্যদিকে খবর ছড়িয়ে পড়ে হাসপাতাল থেকে ভাইরাস লিক হয়ে বাইরের বাতাসে মিশে গেছে এবং ইতিমধ্যে 7 জন সাধারণ মানুষ অসুস্থ হয়ে পড়েছে। এরপর আমরা লিকে জেলের ভিতরে বন্দী অবস্থায় দেখতে পাই এবং কাকতালীয়ভাবে সে অপরাধী সে একই জেলে বন্দী আছে। অপরাধীটি জেলের অন্য একজন বন্দীকে দম্ভ করে বলে, আমি ওই ছেলেটাকে খুব সুন্দরভাবে ফাঁসিয়ে দিয়েছি। সে আরো বলে, আমি খুব শীঘ্রই এখান থেকে ছাড়া পেয়ে যাব আর $4 মিলিয়ন হাতে পাবো, আর এই বেচারা সারা জীবন এই জেলেই পচে মরবে। কিন্তু আমরা তো জানি লির শোনার ক্ষমতা এতটাই তীব্র যে সে দূরে বসে এই সব ষড়যন্ত্রের কথা স্পষ্ট শুনতে পায়। সে বুঝতে পারে আসল ক্রিমিনাল খুব কাছেই আছে এবং সে এই জেলে লুকিয়ে বড় কোনো চাল চালছে। জেলের ওই একই সেলে নতুন একজন লোক আসে এবং জেলের পুরনো কয়েদিরা মিলে ওই লোকটাকে খুব বাজেভাবে অত্যাচার করতে শুরু করে। একদিন যে ওই অপরাধীর সাথে দেখা করতে জেলে আসে এবং তাকে নতুন এক কাজের টোপ দেয়। সে বলে, তুমি যদি জেলের ভেতরে লিখে চিরতরে শেষ করতে পারো তবে আমি তোমাকে $10 মিলিয়ন দেব। অপরাধীটি প্রথমে রাজি না হলেও টাকার অঙ্ক শুনে সে শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। সে লিকে মারার জন্য একটা সুযোগ খোঁজে এবং তার সঙ্গীদেরকে বলে দেয় যে সুযোগ বুঝে লিকে উঁচু থেকে নিচে ধাক্কা দিয়ে ফেলে দিতে। লি তার প্রখর শ্রবণ শক্তির কারণে তাদের এই খুনের পরিকল্পনা আগেভাগে জেনে যায়, তাই সে সবসময় অপরাধী এবং তার দলের লোকদের থেকে নিজেকে সাবধানে রাখে। এরপর একদিন যখন অপরাধী লোকটা লিকে ধাক্কা মেরে নিচে ফেলে দিতে আসে, লি ঠিক সময় মাথা উঁচু করে সরে যায়। এর ফলে অপরাধী নিজেই ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যায় এবং সে ঘটনাস্থলেই মারা যায়। জেলের সেই নতুন লোকটা লিকে সাবধান করে বলেছিল, ওরা তোমাকে মারতে চায়, তুমি একটু সাবধানে থেকো। এভাবেই জেলের প্রতিকূল পরিবেশের মধ্যে ধীরে ধীরে লি এবং ওই লোকটার মধ্যে একটা ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। লি তাকে বিশ্বাস করে বলে, তুমি কি জানো আমার শ্রবণ শক্তি সাধারণ মানুষের চেয়ে অনেক গুণ ভালো। লি আরো বলে, এই ক্ষমতা ব্যবহার করে আমরা ওই অপরাধী চক্রের বাকিদেরকে ফাঁসাতে পারবো। তুমি কি আমাকে সাহায্য করবে? নতুন বন্ধুটি লি এর প্রস্তাবে খুশি মনে রাজি হয়ে যায় এবং তারা দুজন মিলে এক দারুণ পাল্টা চাল তৈরি করে। একদিন যখন অপরাধীর সঙ্গীরা অশ্রমে ছিল তখন লি সেখানে যায় তাদের পরিকল্পনা হাতে নাতে ধরার জন্য। বাইরে থেকে তার বন্ধু ইশারার বদলে শব্দের মাধ্যমে বলে দিচ্ছিল তাকে ডানে যেতে হবে নাকি বামে। আশেপাশের অপরাধীরা সেই ক্ষীণ আওয়াজ মোটেও শুনতে পাচ্ছিল না, কিন্তু লি তার অসাধারণ কানে সব ঠিকঠাক শুনতে পাচ্ছিল। এদিকে অপরাধীরা লিকে সেখানে একা আসতে দেখে মনে মনে অনেক খুশি হয়ে যায় এবং ভাবে এখন তো ওকে বাঁচানোর মতো আর কেউ নেই। এরপর লি এগিয়ে গিয়ে একটা বাথরুমের দরজা খোলে, দেখে তার ভেতরে সে অপরাধী ঘাপটি মেরে বসে আছে। অপরাধী তো মহা খুশি। সে মনে মনে বলতে থাকে, এই ছেলেটা তো নিজেই এসে আমার কাজ আরো সহজ করে দিল। লি কৌশলে টয়লেটের দরজাটি ভেতর থেকে লক করে দেয় এবং কড়া গলায় বলে, তুমি আমাকে মারতে চেয়েছিলে তাই না? এখন দেখো আমি তোমার কি হাল করি। এ কথা বলে লি পকেট থেকে একটা সরু দড়ি বের করে উপরের দিকে শক্ত করে বেঁধে দেয় এবং দড়ির অন্য প্রান্তটি নিজের গলার চারদিকে পেঁচিয়ে নেয়। অপরাধী তো কিছুই বুঝতে পারছিল না যে লি হঠাৎ নিজের গলায় দড়ি পেঁচিয়ে আসলে কি করতে চাইছে। ঠিক সেই সময় লিয়ের সেই বন্ধুটি দৌড়ে গিয়ে সিকিউরিটি গার্ডদের ডেকে নিয়ে সেখানে চলে আসে। সেই গার্ডদের চিৎকার করে বলে, আপনারা জলদি এসে দেখুন, এই লোকগুলো লিকে এখানে ডেকে এনে মেরে ফেলার চেষ্টা করছে। গার্ডরা এসে যখন এই দৃশ্যটি দেখে তখন তাদের মনে হয় অপরাধী হয়তো লিকে জোর করে ফাঁস দিয়ে মারার চেষ্টা করছে। গার্ডরা ক্ষিপ্ত হয়ে ওই অপরাধীকে অনেক মারধর করে। এরপর লি একা পেয়ে ওই অপরাধীকে প্রস্তাব দেয়, তুমি যদি আমাকে সব সত্যিটা খুলে বলো তবে আমি তোমাকে $30 মিলিয়ন দেব। কিন্তু অপরাধী তখনও টাকার লোভে অন্ধ ছিল। সে লিয়ের কথায় রাজি হয়ে যায়। তবে কয়েকদিন পর সেই অপরাধী মারাত্মক অসুস্থ হয়ে পড়ে এবং সে বুঝতে পারে হয়তো ল্যাবে থাকা সে ভাইরাসে সে নিজেও আক্রান্ত হয়েছে। সে এও জানতো যে এই বিপদ থেকে একমাত্র লি তাকে বাঁচাতে পারবে, কারণ লি ছাড়া ওই ভাইরাসের ব্যাপারে আর কেউ জানে না। নিরুপায় হয়ে সে লিয়ের পা জড়িয়ে ধরে কান্নাকাটি শুরু করে এবং বলে, দয়া করে আমাকে বাঁচান, আমাকে অ্যান্টিডোট দিয়ে সুস্থ করে দিন। লি তখন তাকে পাত্তা না দিয়ে না করে দেয়, কিন্তু পরে বলে, আচ্ছা ঠিক আছে, তবে তোমার আগে বলতে হবে আমাকে মারার আসল মাস্টারমাইন্ড কে। সে আরো শর্ত দেয়, আমার পরিবার সম্পর্কে তুমি যা জানো সব আমাকে বলতে হবে, নয়তো আমি তোমাকে কোনো সাহায্য করব না। তখন অপরাধী ছটফট করতে করতে স্বীকার করে যে তাকে $4 মিলিয়ন বিনিময়ে লিকে মারার চুক্তি করেছিল। সে আরো ফাঁস করে দেয় যে যেই আসলে লির খালামণিকে খুন করেছে
এবং সব দোষ অপরাধীর উপরে নিতে বলেছিল। এসব শুনে লি স্তম্ভিত হয়ে যায় এবং বুঝতে পারে যে তার আসল শত্রু আসলে মোনা ছিল না, বরং জেজে ছিল। এরপর অপরাধী আরও জানায় যে ডাক্তাররা বলেছিল অপারেশন করলে তোমার চোখ ভালো হয়ে যাবে, কিন্তু ওরা চায়নি তুমি কোনোদিন দেখতে পাও। আপনজনদের এমন চরম বিশ্বাসঘাতকতার কথা শুনে লির বুক ফেটে যায়। সে ভীষণ কষ্ট পায়। সবটুকু সত্যি কথা বলার পর সে অপরাধী সেখানে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এরপর একটি অ্যাম্বুলেন্স ডেকে লি এবং সে অপরাধীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে জেজে খুব দরদ দেখিয়ে লিকে বলে, আরে তুমি তো আমাদের পরিবারের একমাত্র উত্তরসূরি, তোমাকে জেল থেকে বের করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করেছি। কিন্তু লি ততক্ষণে তার আসল রূপ চিনে ফেলেছে, তাই সে কোনো কথা না বলে চুপচাপ অভিনয় করে যায়। এরপর লিকে হাসপাতালের একটি নতুন লোকের কেবিনে ভর্তি করা হয়, যে লোকটা আসলে একজন ছদ্মবেশী গোয়েন্দা। লি সেই গোয়েন্দাকে বলে, আমার পরিবারের মৃত্যুর জন্য আমার মনে হচ্ছে জেজেই দায়ী, আপনি যে কোনোভাবে তাকে গ্রেপ্তার করার ব্যবস্থা করুন। ঠিক সেই সময় জেজে লির কেবিনের দিকে আসতে থাকে। তাই লি গার্ডকে বলে, প্লিজ দরজাটা বন্ধ করে দিন, আমার শরীরটা ভালো লাগছে না। আসলে লি চাইছিল দরজা বন্ধ রেখে সে যেন আড়াল থেকে তাদের কথাবার্তা শুনতে পায়। সেই গোয়েন্দা তখন জেজেকে বলে, লি এখন আপনার উপরে সন্দেহ করছে, তাই আমাদের এখন তদন্ত করতে হবে আপনাকে নিয়ে। জেজে তখন চালাকি করে বলে, আসলে বাবা মায়ের মৃত্যুর পর থেকেই ওর সবার উপরে সন্দেহ হয়, এটা ওর এক ধরনের মানসিক সমস্যা। সে আরও বলে, আমাদের এখন উচিত ওকে দ্রুত একটা মেন্টাল হসপিটালে ভর্তি করা, যাতে ওর সঠিক চিকিৎসা হয়। লি সেখান থেকে পালানোর চেষ্টা করছিল ঠিকই, কিন্তু তার হাতে তখন পুলিশের হ্যান্ডকাফ লাগানো ছিল। তবে সেই রাতে অন্ধকারের সুযোগ নিয়ে কেউ একজন লিকে উদ্ধার করে বাইরে বের করে আনে। উদ্ধারকারী অন্য কেউ নয়, বরং সে ছিল লিয়ের সেই বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট শাওয়ান। শাওয়ান কোনো মতে লিকে গাড়িতে তুলে নেয়, কিন্তু তখনই পুলিশ তাদের পিছু নেয় এবং তাড়া করতে শুরু করে। লিয়ের পালানোর খবর শুনতেই জেজে অস্থির হয়ে পড়ে এবং সে লিকে হন্যে হয়ে খুঁজতে বের হয়। পুলিশের হাত থেকে বাঁচতে শাওয়ান মাঝ রাস্তায় লিকে গাড়ি থেকে নামিয়ে দেয় এবং বলে, তুমি কোনো ট্যাক্সি নিয়ে নিরাপদ জায়গায় চলে যাও। যেহেতু পুলিশ ওই নির্দিষ্ট গাড়ির পেছনে ছুটছিল, তাই লিকে নামিয়ে দিয়ে শাওয়ান দ্রুত গাড়ি নিয়ে অন্যদিকে চলে যায়। ঠিক সেই সময় রাস্তার পাশে লিকে একা দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেখানে জেজে নিজের গাড়ি নিয়ে এসে হাজির হয়। লি তখনও বুঝতে পারেনি যে এটা আসলে জেজের গাড়ি, তাই নিজেকে বাঁচাতে সে অজান্তেই সে গাড়িতে উঠে বসে। তবে দূর থেকে শাওয়ান সবকিছুই দেখে ফেলে এবং লিকে কল করে বলে, তুমি যে গাড়িতে উঠেছ সেটা আসলে জেজের গাড়ি। সে চিৎকার করে বলে, যে কোনোভাবে এখনই ওই গাড়ি থেকে নেমে পড়ো, না হলে বড় বিপদ হয়ে যাবে। লি তখন গাড়ির ভেতরে চিৎকার শুরু করলে শাওয়ান নিজের গাড়ি নিয়ে জেজের গাড়ির সামনে চলে আসে। জেজে প্রচন্ড রেগে গিয়ে বলে, কে এই লোকটা যে লিকে জেল থেকে ছাড়িয়ে এত সাহায্য করছে, ওর পরিচয় খুঁজে বের করো। অ্যাসিস্ট্যান্ট শাওয়ান সুযোগ বুঝে সেখান থেকে সরে যায় আর জেজে লিকে উদ্দেশ্য করে বলে, এখন তো তোমার মৃত্যু অবধারিত, আর সেটা আমার হাতেই হবে। জেজে আরো বলে, তুমি মরলেই তোমার সমস্ত প্রপার্টি আর সম্পত্তি আমার হয়ে যাবে। লি তখন বলে, তুমি যাই করো না কেন আমি আবারও ফিরে আসবো এবং তোমার সব মুখোশ খুলে দেব। এ কথা বলেই লি বাঁচার শেষ চেষ্টা হিসেবে গাড়ি থেকে সোজা নিচের গভীর পানিতে লাফ দেয়। জেজে উপর থেকে তাকিয়ে হাসতে থাকে। সে বলে, যাক, আপদ বিদায় হলো, আমি তো ওকে এভাবেই মারতে চেয়েছিলাম। পরদিন সকালে দেখা যায় ময়লা ফেলার একটা নির্জন জায়গায় লি নিথর অবস্থায় পড়ে আছে। ঠিক তখনই অলৌকিকভাবে লিয়ের চোখের উপর থেকে ব্যান্ডেজ সরে যায় এবং সে প্রথমবারের মতো চোখের দৃষ্টি ফিরে পায়। লিয়ের এই নতুন করে জেগে ওঠার মাধ্যমেই গল্পের প্রথম অংশটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কি এই মুভিটি ভালো লেগেছে তা কমেন্ট করে জানিয়ে যাবে। আর যদি এই মুভির দ্বিতীয় পার্ট দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আমি চেষ্টা করব এক্সপ্লেন করার। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।